আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের সিসিইউতে ভর্তি। অহেতুক ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের। 12 এপ্রিলের মধ্যে হাতিরঝিল থেকে সরছে না বিজিএমইএ ভবন, মুচলেখা দিয়েও ভবন না সরানোর আদালত অবমাননার শামিল, বললেন আইনজীবী। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ময়মনসিংহের মুক্তাগাছায় পতিত জমিতে বাণিজ্যিকভাবে মিশ্র ফলের বাগান, লাখ লাখ টাকা আয় করে দিন বদলেছে অনেকের। এবং অমর 21 গ্রন্থমেলায় এবার 79 কোটি টাকার বেশি বই বিক্রি। চট্টগ্রামে প্রথমবারের মতো সম্মিলিত আয়োজনে বিক্রি হলো 13 কোটি টাকার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্রিফিংয়ে জানানো হয়, এনজিওগ্রাম শেষে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে, তবে তার শঙ্কামুক্ত নয়। 72 ঘন্টা পর্যবেক্ষণের পরে তার শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার ভোররাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমাদের এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। প্রাইমারি পিসিআই করে দিলাম আমরা, একটা নালী খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেব। ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এই শ্বাসকষ্ট নিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকাল 8:45 উনি আসেন। আমরা আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে চিকিৎসা দিতে দিতে ওনার একটা কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাকের জন্য কোথায় কি হলো না হলো সেটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম করে একটা স্টেন্টিং করে দেওয়া হয়। এখন তার পরবর্তীতে উনি এখন স্টেবল। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। ইমতিয়াজ, কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী হাসান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সবশেষ খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তো তিনি যেটি বলেছেন, ওবায়দুল কাদের ক্রিটিক্যাল অবস্থা তার নয়, তবে তিনি আশঙ্কা মুক্ত নন। 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে, তারপরেই তার ব্যাপারে পুরো বিষয়টি বলা যাবে, তেমনটি তিনি জানিয়েছেন। এবং যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে ওবায়দুল কাদেরের 3টি ব্লক ধরা পড়েছে, 1টি ব্লক অপসারণ করা হয়েছে। এটি হচ্ছে তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা। আর এর আগে সকাল 8:45টার সময় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি এই মুহূর্তে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে আমরা শুনেছিলাম যে তাকে ওবায়দুল কাদেরকে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্থানান্তরের একটি কথা উঠেছিল। তো তিনি যেটি বলেছেন যে স্থানান্তরের চিন্তা আপাতত নেই। আর এখানে আমরা ওবায়দুল কাদেরকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন সকালবেলাতে, মোহাম্মদ বিল্লাল চৌধুরী তার নাম, তিনি হচ্ছেন আপনার চাটখিল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তো তিনি যেটি আমাদেরকে বলেছেন যে আজকে সকাল 6টার সময় তিনি ওবায়দুল কাদেরের বাসায় গিয়েছিলেন। সেটি হচ্ছে যে আসছে যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম তিনি সংগ্রহ করবেন বলে বাসায় গিয়েছিলেন। তো সেই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি কথা বলছিলেন। ওবায়দুল কাদের যেটি বলছিলেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। এরপরে অক্সিজেন আনার জন্য বাসা থেকে খবর দেওয়া হয়েছিল।
তো পরবর্তীতে বেশি শ্বাসকষ্ট শুরু হয়। বিল্লাল চৌধুরী বলেছেন তিনি এবং ওবায়দুল কাদেরের স্ত্রী তারা দুজন মিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন। তো পরবর্তীতে এখানে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়। তো এখানে আমরা যেটি আপনাকে শুরুতে বলেছিলাম যে কার্ডিওলজি বিভাগের যিনি চেয়ারম্যান আছেন তার অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তো তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তো তিনিও সে একই কথাই বলেছেন যে ওবায়দুল কাদেরের সেই 3টি ব্লক ধরা পড়েছে, 1টি ব্লক অপসারণ করা হয়েছে, বাকি 2টি ব্লক অপসারণের ব্যাপারে তারা এখন পরবর্তী করণীয় কি সেটি তারা ঠিক করবেন। আর এখানে যখন ওবায়দুল কাদেরকে আনা হয় আমরা দেখেছিলাম যে সকাল 9টা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তারা এখানে এসেছেন। বেশ কয়েকজন সরকারের মন্ত্রী এসেছেন আপনার আওয়ামী লীগের দলের বিভিন্ন নেতারা। তো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি যখন চিকিৎসকটা ব্রিফিং করেন সেখানে তিনি উপস্থিত ছিলেন। তো তিনি প্রধানমন্ত্রীর বরাতে গণমাধ্যমের কাছে একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন নেতাকর্মী সহ ওবায়দুল কাদের যারা শুভনধ্যারে আছেন তাদেরকে বলেছেন অযথা কেউ যেন হাসপাতালে এসে ভিড় না করেন, সেই জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে যে ওবায়দুল কাদেরের যে স্বাস্থ্যের অবস্থা সেটি কিছুক্ষণ পরে হয়তো ক্ষণে ক্ষণে চিকিৎসকরা তার সবশেষ যে আপডেট সেটি তারা জানাবেন। হাসপাতালে ভিড় করে হাসপাতালের যাতে অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসার পরিবেশ যাতে ব্যাহত না হয় সেদিকে যেন নেতাকর্মীরা নজর রাখেন, সেই জন্য সবার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তো ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের ডি ব্লকের দোতলায় সিসিইউতে এখনো পর্যন্ত তিনি রয়েছেন। এবং যেটি আপনাকে আমি শুরুতে বলেছিলাম যে আরো 72 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হবে এবং সেই 72 ঘন্টা তিনি সিসিইউতে থাকবেন। তার পরবর্তীতে তার ব্যাপারে তার স্বাস্থ্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। চলে যাচ্ছে পরের খবরে। বাংলাদেশ সেনাবাহিনীর 4টি রেজিমেন্টের কাছে জাতীয় পতাকা তুলে দিতে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টায় এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। পতাকা প্রদান অনুষ্ঠানের উপলক্ষে এরই মধ্যে বর্ণিল সাজে সেজেছে রাজশাহী সেনানিবাস। এই অনুষ্ঠানে সেনাবাহিনীর 7, 8, 9 ও 10 রেজিমেন্টকে জাতীয় পতাকার মাধ্যমে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের শুরুতেই সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজের মাধ্যমে সালাম জানাবেন সেনা সদস্যরা। ফিরছে অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। এবারও বেঁধে দেওয়ার সময়ের মধ্যে হাতিঝিল থেকে সরছে না বিজিএমএ ভবন, তাই সময়সীমা বাড়াতে আবার আদালতে শরণাপন্ন হবে সংগঠনটি। তবে মুচলেকা দেওয়ার পরও সময়মতো ভবন না সরানো আদালত অবমাননার শামিল হবে বলে মনে করেন এই মামলার এমিকাস কিউরি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেশ আগেই 16তলা এই ভবনটিকে হাতিরঝিলের ক্যান্সার আখ্যা দিয়েছেন আদালত। ভেঙে ফেলতেও সময়সীমা বেঁধে দিয়েছেন কয়েকবার। তবে পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় প্রতিবারই বাড়ানো হয়েছে আগেরবারের সময়সীমা। সবশেষ মুচলেখা দিয়ে 1 বছরের সময় নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হবে আগামী 12 এপ্রিল। আদালতের রায় মাথায় রেখে রাজধানীর উত্তরায় চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নতুন ভবনের নির্মাণ কাজ। 2 তলা বেসমেন্টের ওপর 13 তলা এই ভবনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে, চলছে তৃতীয় পর্যায়ের কাজ। 2টা ফেজের কাজ অলরেডি হ্যাজ ডান। থার্ড ফেজের 15 to 20% কাজ অলরেডি হ্যাজ ডান। থার্ড ফ্লোর স্ল্যাবের কাজ চলতেছে। পুরানা ভবন ছাড়তে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তবে নতুন ভবনে বিজিএমইএ এর দাপ্তরিক কার্যক্রম শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানালেন সংগঠনটির সভাপতি। এই বিল্ডিং যে আমরা ছেড়ে দেব সেখানে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 12 এপ্রিলের মধ্যে যাওয়া আমার মনে হয় না যে আমরা কোনোভাবে পারবো। কোর্টের কাছে আবার লিখিত জানাবো এবং আমরা যা কিছু করি না কেন কোর্টের সাথে সরকারের সাথে আলাপ আলোচনা করেই করব। ভবন সরাতে বারবার সময়সীমা বাড়ালে আদালতের প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা তৈরি হতে পারে বলে মনে করেন মামলার অ্যামিকাস কিউরি। আদালত নিজেই বলেছেন যে আর কোনো সময় দেওয়া হবে না এবং তারা আন্ডারটেকিং দিয়েছেন চলে যাবেন। যদি না যায় আমার মনে হয় আদালত এখানে স্বপ্রণোদিত তাদের প্রতি আদালত অবমাননার মামলা করতে পারেন। বারবার তাদেরকে সময় দেন আর এটা অপসারণ করা না হয় তাহলে আদালত সম্পর্কে মানুষের ধারণাটা পারসেপশনটা ওই অন্যরকম হবে। শক্তিশালী প্রতিষ্ঠান দেখেই কি তাদেরকে বারবার টাইম দেওয়া হচ্ছে?
বিজিএমইর ভবন স্থানান্তর জটিলতাও বারবার শেষ হচ্ছে না দীর্ঘদিন ধরে। আর আগামী 12 এপ্রিলের মধ্যে কোনো অফিসিয়াল কার্যক্রম এই ভবনে স্থানান্তর যে সম্ভব নয় তার বাস্তব চিত্র এই বিশাল কর্মযজ্ঞ। তবে আগামীতে নতুন করে সময়সীমা বাড়ানো হবে নাকি আগের সময়সীমাই বহাল থাকবে তা নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানী আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরনো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপন করতে এরই মধ্যে 1200 কোটি টাকার প্রকল্প নিয়েছে জ্বালানি বিভাগ। গতকাল সকালে সংবাদ সম্মেলনে তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগের কার্যকর ফল পেতে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। মাথায় রাখতে হবে ঝুঁকির বিষয়টিও। দেবাশিস রায়ের রিপোর্ট। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম এই মেগা সিটিতে প্রায় 28 লাখ সংযোগ রয়েছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস দিয়ে দৈনন্দিন গৃহস্থালির জ্বালানি চাহিদা মেটানোর জন্য। কিন্তু পাইপলাইনের জটিলতায় অনেক সময়ই যেমন চুলায় ঠিকঠাক গ্যাস মেলে না, তেমনি পাইপলাইনে লিকেজের কারণে হুটহাট ঘটছে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। ত্রুটি সারাতে বন্ধ রাখতে হয় সড়কের যান চলাচল পর্যন্ত। রাজধানী ঢাকায় আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয় 1968 সালে। মুক্তিযুদ্ধ শেষে 75 পরবর্তী সময়ে ব্যাপক হারে সংযোগ বাড়তে থাকে ঢাকা মহানগরীতে। তিতাসের হিসেব বলছে বিপুল পরিমাণ চাহিদার বিপরীতে বাড়ানো হয়নি পাইপলাইনের সক্ষমতা। কম বেশি 150টি জোন রয়েছে, যেসব এলাকায় স্বল্প চাপের ভোগান্তি প্রায় বছর জুড়েই। গ্যাস বিতরণ ব্যবস্থা ঢেলে সাজাতে এবার পুরনো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপনের বড় প্রকল্প নিয়েছে সরকার। শনিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 1200 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে নিশ্চিত হবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এটা আগামী 3 বছরের প্রকল্প। আমরা ঢাকা শহর শেষ করতে চাই, তাহলে আমরা একদম প্রপার আইডেন্টিফাই করতে পারবো, পুরোনো লাইনগুলি সরাই দিয়ে নতুন লাইন দিব। কারণ আমরা যা দেখছি যে ঢাকায় যে গ্যাস নিয়ে আসতেছে এই অধিকাংশ গ্যাসের হদিস পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় আমাদের বিল ফেরেজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অবৈধ লাইন হতে পারে, লিক হতে পারে। তবে সরকারের এই উদ্যোগকে কার্যকর করতে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন নোডে কোন জায়গায় কতখানি প্রেসার দরকার যাতে করে সব গ্রাহক যেন সমানভাবে ভালো করে, এটা কিন্তু একটা কঠিন বিষয়। এটার জন্য অনেক তথ্য লাগে, অনেক দক্ষতা লাগে। সেটা দিয়ে তারা অ্যানালিসিস করে এই পুরো নেটওয়ার্কটাকে তাদেরকে সাপোর্ট করতে হবে। গ্যাস লাইন একটা ঝুঁকিপূর্ণ জিনিস, এখানে যেন সব রকমের নিরাপত্তার নিশ্চয়তা করে এই লাইনগুলো লে করতে হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির মতো আমদানি করা দামি জ্বালানি ব্যবস্থাপনাগত ত্রুটির কবলে পড়ে যাতে লোকসান না হয় সেই বিষয়টিও হিসেবে রাখতে বলছেন জ্বালানি বিশ্লেষকরা। এইভাবে করে এলএনজি সাপ্লাই খুব কম দেশই দেয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো প্রাণের মেলা অমর 21 গ্রন্থমেলা। শেষ দিনে বিষাদের সুর ছিল মেলা জুড়ে। লেখক ও প্রকাশকদের কাছে দিনটি যেমন বেদনার, তেমনি আগামী বইমেলার প্রস্তুতির সূচনারও। আগামীতে আরও সুন্দর ও পরিকল্পিত বইমেলা আয়োজনের প্রতিশ্রুতি বাংলা একাডেমির মহাপরিচালকের। এবার 79 কোটি টাকার বই বিক্রি হয়েছে। বইমেলার বর্ধিত 2 দিনের শেষ দিন ছিল শনিবার, তবু যেন মন ভরে না পাঠকের। উৎসব মুখর তো অবশ্যই, তারপরও একটু কষ্ট লাগছে যে আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে। যদি মেলাটা আরো কিছুদিন দীর্ঘায়িত হতো সেই ক্ষেত্রে অনেক ভালো লাগতো। আজকে না আসলে হয়তো আশা হতো না, সেই হিসাবে আজকে আসে আমি গর্বিত বোধ করছি। আজকে মেলার শেষ দিন আসলাম, যে শেষ দিনে অনেক কিছু বই কেনা যাবে, কিছু কম দামে কেনা যাবে। একদম সন্তুষ্ট, যে যে বই পছন্দ ছিল তা কিনা হলো। লেখকদের কাছে দিনটি বেদনার তো বটেই, আবার নতুন বছরের বইমেলার প্রস্তুতি শুরুও এ সময় থেকেই। বৃষ্টির কারণে যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তার অনেকটাই পুষিয়ে দিয়েছে বাড়তি এ 2 দিন। প্রকাশকদের মুখে তাই চওড়া হাসি। কালকে থেকে বিকেলবেলা কি করব, কাজ নাই, আবার আনন্দ আছে, কালকে ঘুমাবো। এবারে বইমেলাটা খুব ভালো হয়েছে, এটা হচ্ছে আনন্দের খবর। বইমেলাটা তো এখন আমাদের একটা জাতীয় উৎসবের অংশ হয়ে গেছে, এটার জন্য সারা বছর অপেক্ষাও করি। আমি তো বই কিনতে আসি না, আড্ডা দিতে আসি, কারণ বই কেনার জন্য আমাকে মেলা আসার দরকার হবে না। সমাপ্তি কোথায়?
আমরা তো এই যে 30 দিনের বইমেলা এবারের যে অসাধারণ আমাদের অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে আগামীর প্রস্তুতি। শেষ দিনেও প্রকাশ হয়েছে নতুন বই, ছিল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজনও। আগামী বছর আরো সুন্দর মেলা আয়োজনের ঘোষণা দিলেন বাংলা একাডেমির মহাপরিচালক। লেখক, প্রকাশক, পাঠকদের সমন্বয়ে আগামী একটি মেলা, সুন্দর মেলা যেন আপনাদের বাংলা একাডেমির পক্ষ থেকে উপহার দিতে পারি। আর আগামী মেলার ব্যাপারে আমি বলেছি যে যেটুকুন নিরাপত্তা আপনাদের দিতে পেরেছি, আশা করি আগামীতে আপনারা আরও চমৎকার একটি মেলা পাবেন। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে প্রথমবারের মতো সম্মিলিতভাবে আয়োজিত 21-এর বইমেলা অনেকটাই ব্যবসা সফল হয়েছে। 21 দিনের বইমেলায় 13 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচুর পাঠকের উপস্থিতি থাকায় খুশি লেখক ও প্রকাশকরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে বইমেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আজমর নাসির উদ্দিন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় নানা সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আগে বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হতো বইমেলা। সেক্ষেত্রে বইয়ের মান নিয়ে ছিল নানা প্রশ্ন। এছাড়া মানসম্মত বইমেলা না হওয়ায় চট্টগ্রামের বইপ্রেমীদের ঢাকার বইমেলার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হতো। এবারের সম্মিলিত বইমেলা ছিল পুরোপুরি ব্যতিক্রম। প্রথমবারের মতো সিটি কর্পোরেশন আয়োজিত চট্টগ্রামের সৃজনশীল প্রকাশন পরিষদ ও নাগরিক সমাজের উদ্যোগে বড় পরিসরে নগরীর জিমনেশিয়াম এলাকায় 21শে বইমেলার আয়োজন করা হয়। 21 দিনের মেলায় 13 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানান আয়োজকরা। শেষ দিনে এসে আমাদের মনে হচ্ছে যে পরিমাণ আশা করেছিলাম আমরা, প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি। মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পাঠক, প্রকাশক আর বইপ্রেমীদের উপস্থিতি ছিল জমজমাট। প্রকাশকরা তাদের নতুন নতুন বই নিয়ে পাঠকদের সামনে হাজির হয়েছেন। লেখকরাও আসছে, পাঠকরাও আসছে, সবাই এক জায়গায় আসতে পারাতে এটাই হলো সবচেয়ে বড় সফলতা এই বই মেলার। এটা আমাদেরই ফ্যাসিলিটি, কারণ এখান থেকে ঢাকায় গিয়ে একটা লং জার্নি, ওখানে গিয়ে এনজয় করা হয় না, তো চিরং হিসেবে এটা বেস্ট। সিটি মেয়র জানান আগামীতে আরো বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে। এবার এই আয়োজনে আমরা সৃজনশীল প্রকাশনা পরিষদ এবং চট্টগ্রাম নাগরিক সমাজ আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর আগামীবার আরও বৃহত্তর পরিসরে কলেবরে আমরা বইমেলার আয়োজন করব। বই শুধুমাত্র গল্প, উপন্যাস, কবিতা ছড়া সাহিত্যের তাকে থাকবে তা না, বই এখন জীবনের সমস্ত দিকগুলোকে সুন্দর করার জন্য, বিকশিত করার জন্য বিষয়বস্তু নিয়ে বই তৈরি হচ্ছে। এবার ঢাকা ও চট্টগ্রামের 105টির বেশি প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণ করে। এছাড়া শুধু চট্টগ্রাম থেকে 900-এরও বেশি বই প্রকাশিত হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের মুক্তাগাছার বনাঞ্চলের পতিত জমিতে বাণিজ্যিকভাবে মিশ্র ফলের বাগান করে দিন বদলে গেছে অনেকের। পেঁপে, আনারস, কলাসহ নানা ধরনের ফল একসাথে আবাদ করে আয় করছেন লাখ লাখ টাকা। প্রতি বছর বাড়ছে বাগানের সংখ্যা। বাগান মালিকরা জানান বিষমুক্তভাবে ফল উৎপাদন করায় তাদের ফলের চাহিদা রয়েছে বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন এই অঞ্চলে প্রতি বছর প্রায় 50 কোটি টাকার ফল বিক্রি হয়। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুর এলাকার যুবক আলাউদ্দিন আল আজাদ হীরা বনাঞ্চলের পতিত জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন মিশ্র ফলের বিশাল বাগান। একসাথে পেঁপে, আনারস, কলা, লেবু ও মাল্টার আবাদ করে দারুণ সফলতা পেয়েছেন তিনি। আয় করছেন লাখ লাখ টাকা। ভালো ফলন ও লাভজনক হওয়ায় প্রতি বছরই এলাকায় বাড়ছে পতিত জমিতে মিশ্র ফল বাগানের সংখ্যা। এতে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। পুরোপুরি বিষমুক্ত ফল যাতে অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিতে পারি, এরকম একটা আমার পরিকল্পনা নিয়ে কাজ করতেছি। আনারস লাগানো হয়েছে, আদা লাগাইছিলাম, পেঁপে করছি, কলা আছে, তারপর মাল্টা চারা লাগানো হয়েছে। এখান থেকে আমি কমপক্ষে 70-80 লাখ টাকা আমার আয় করতে পারবো, এ ধরনের একটা সম্ভাবনা আছে। আমাদের ফসলগুলো যে ওঠে, এটা উঠানোর পরে আমাদের এরকম মানে ভালো কোনো বাজার পাই না আমরা। এখানে আশেপাশে যদি প্রসেসিং এর কোনো ফ্যাক্টরি থাকতো বা কারখানা থাকতো তাহলে আমরা আরো ভালো দাম পেতাম। তবে স্থানীয়ভাবে বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় বাগান থেকেই ফল কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। 6 থেকে 7 মাস পাকাইয়া চিটাগাং, ঢাকা, সিলেট বিভিন্ন জায়গায় বিক্রি করি। আমরা এখানে বাগান তাল কিনি, কেনার পরে 20 টাকা 25 টাকা কিনা পরে আঙ্গুর বিক্রি হয় 40 টাকা 45 টাকা।
কৃষি কর্মকর্তারা বলছেন পতিত জমির বাগান থেকে বছরে প্রায় 50 কোটি টাকার ফল বেচাকেনা হয়। এই ধরনের বাগান অনেককে আমরা আনতেছি, উদ্বুদ্ধকরণ ভ্রমণের মাধ্যমে তাদেরকে শেখাচ্ছি, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি, এবং এটা যদি আমরা সফল হতে পারি আমরা আশা করি এই রকম উৎপাদন, বিশেষ করে আমরা 100 কোটি টাকার উপরে আমাদের উৎপাদন চলে যাবে। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহে 1320 হেক্টর জমিতে ফলের বাগান রয়েছে। এর মধ্যে পরিকল্পিত ফলের বাগান আছে প্রায় 200। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সরকারি নিষেধাজ্ঞা মেনে শরীয়তপুরের পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মাছ শিকারে নৌকা ভাসাননি জেলেরা। সকাল থেকে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় পদ্মার তীরে সারি সারি নৌকা বাঁধা রয়েছে। মাছ ধরা বন্ধ থাকায় নৌকা মেরামত ও জাল বুনছেন অনেকেই। তবে তাদের অভিযোগ, জেলে কার্ড করতে না পারায় এখনও ভিজিএফের বাইরে রয়ে গেছেন জেলার প্রায় 13,000 জেলে। এমনকি নিষেধাজ্ঞার তৃতীয় দিনেও কার্ডধারী 12,194 জন জেলে সরকারি সহায়তা পাননি। এদিকে নিষেধাজ্ঞাকালীন ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ বন্ধ রাখতে নিয়মিত নজরদারি করছে মৎস্য বিভাগ। আমাকে সাহায্য দেব, নাহলে অভিযান উঠে নাহলে তো বাধ্য আবার আমাকে গাঙ্গ নামতে হবে। আমরা গরিব মানুষ, আমাকে মাছ ধরা ছাড়া কোনো উপায় নেই। আমরা নদীতে আমাকে টাকা সম্পদ নিয়ে গেছে, তাই আমাকে জাল ভাই খাইতে হয়। আমরা ঘুরা জাল ভাই, সেও জাল ভাই, এই সেও জালও ধরে লয়ে যায়। মানে আমরা এভাবে পড়ছি পোলা পানি লইয়া এমন অবস্থায়, মানে আমাকে না খাই আমার অবস্থা। অপরিকল্পিত নগরায়নে দিন দিন হারিয়ে যাচ্ছে সব ধরনের বন্যপ্রাণী। দখলে দূষণে ধ্বংস হচ্ছে জলজ প্রাণীও। বিশেষজ্ঞরা বলছেন, এ ধ্বংসলীলা চলতে থাকলে ভেঙে পড়বে মানুষসহ প্রাণীর জীবনচক্র, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। এরপরও বন্যপ্রাণী সংরক্ষণে আজও পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এমন প্রেক্ষাপটে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে বন্যপ্রাণী দিবস। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুল ইসলাম রুবেল। বছর আগেও রাজধানীর রামপুরার এই নদীতে ছিল শুশক সহ নানা জলজ প্রাণী, কিন্তু দখল ও দূষণের কবলে পড়ে এ নদী হারিয়েছে তার জীববৈচিত্র্য, হারিয়েছে তার অস্তিত্ব। আগে মাছ ছিল, মানুষ সাপ ছিল, ব্যাঙ ছিল, এখন মনে করেন কিছু নেই। রামপুরা দিয়ে যেই ময়লা আবর্জনাগুলো নেমে আসে, তার জন্য কিন্তু আমাদের এলাকার এই পানিগুলো দূষিত। শুধু এই নদী নয়, ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ ও শীতালক্ষা সহ সব নদী ও খাল এখন দখলে দূষণে মৃতপ্রায়। এসব নদীতে নেই প্রাণের কোনো অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, এসবই বড় ধরনের অশনি সংকেতের লক্ষণ। শুষ্কের থাকা মানে যে মাছরা ভালো আছে, এবং মাছরা ভালো থাকলে আমরা সেই মাছটাকে ধরে খেতে পারছি। এরা যদি না থাকে বা এরা যখন ওখানে এসে মারা যায়, তখন আমরা জানি যে পানিটা অসম্ভব রকম দূষিত। জলের মতো স্থলেও কোথাও নেই প্রাণী বসবাসের উপযোগী পরিবেশ। শহর জুড়ে প্রাণের দেখা মেলে শুধু কয়েকটি পার্ক ও উদ্যানে। যেখানে কিছুটা সবুজ আছে, তাতেও কালে ভদ্রে দেখা মিলে বানর, কাঠবিড়ালি সহ হাতে গোনা কিছু পাখির অস্তিত্ব। কিন্তু অপরিকল্পিত নগরায়ন ও দূষণের সঙ্গে এ প্রাণীগুলোর অবিরাম লড়াই চলছে। রমনা পার্কে একটু তাও দু একটা কোকিল টোকিল ডাকে, তাও গাছপালাগুলো অন্যরকম হয়ে গেছে। এই যে গাছটা যেভাবে কেটে ফেলছে, এই কারণে আমাদের নগরায়ন, প্রকৃতির বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। পরিবেশের এই ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকলে ঢাকা খুব দ্রুত বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিঙ্গাপুরের তুলনা করেন, ব্যাংককের তুলনা করেন, কিংবা কলকাতা আমাদের কাছে, সবই ঘনবসতিপূর্ণ জায়গা, কিন্তু যতখানি প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেছে, বন্য প্রাণী গেলে আপনি দেখতে পাবেন শহরে, সেটা ঢাকায় নেই। আবহাওয়া, জলবায়ু সেটি সুস্থ সুন্দর না থাকলে মূলত দেখা যাবে যে নগরে মানুষ যে বসবাস করছে এটি অস্বাস্থ্যকর হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের রোগ শোক সৃষ্টি হবে এবং প্রাকৃতিক অনেকগুলো দুর্যোগ আসবে। পরিবেশবিদরা বলছেন, হাতে আর কোনো সময় নেই। সুস্থভাবে বেঁচে থাকতে হলে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি সচেতনতার বিকল্প নেই। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই মেলা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ ইমতিয়াজ। এই কিছু সময় আগেই সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধন করা হলো সিলেটের কেবি বাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে। এই এসএমই মেলা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের, যারা এসএমই ফাউন্ডেশন তালিকাভুক্ত আছে, তাদেরকে নিয়ে এই মেলার আয়োজন। 51টি স্টল রয়েছে এই মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন, এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জেলা প্রশাসন এবং বিসিকের তত্ত্বাবধানে রয়েছে, এবং সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার,
চেম্বার, নারী উদ্যোক্তাদের উইমেন চেম্বার সবাই এই মেলার সাথে সম্পৃক্ত রয়েছেন। সব কিছু মিলে বলা যায় প্রতি 2012 সাল থেকে জেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ে যে এসএমই মেলার আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় এই মেলার উদ্যোগ। এবং এই মেলায় নারীরা তাদের ঘরের বিভিন্ন কুটির শিল্প এবং নারীরা বুটিক শিল্পে সহ সম্পৃক্ত আছেন। যে সমস্ত নারী তারাই এই মেলায় তাদের পণ্য সাজিয়েছেন এবং বিশেষ করে তাদের পণ্যের সাথে যারা এখানে সমাগম হয়ে থাকে তাদেরকে পরিচিত করার জন্য এই মেলার আয়োজন করা হয়ে থাকে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং নারীরা তাদের সারা বছরে যে পণ্যগুলো তৈরি করে থাকে বা বাসায় বসে যে পণ্যগুলো তৈরি করে থাকে সেগুলো বাছাই করা পণ্যই এই মেলায় নিয়ে আসেন এবং এই মেলার বিক্রিটার উদ্দেশ্য থেকেই এই মেলার সাথে বা তাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের সাথে পরিচিত করাটাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে সরকারি পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংক এসএমই যে লোনের যে ব্যবস্থা করেছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক যেটা ঘোষণা দিয়েছেন বা যেটা সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে সেটা হচ্ছে কি যারা এসএমই লোন নেবেন বা এসএমই ঋণ নেবেন বিভিন্ন ব্যাংক থেকে এসএমই নেওয়ার পরে 6 মাসের জন্য তাদেরকে কোনো ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। তারা তাদের যেই দোকান বা তাদের যেই কারখানা সাজাবেন সেই কারখানার জন্য তারা 6 মাসের রেয়াত পাবেন এবং তারপর থেকেই তারা ঋণ দিবে এবং খুবই এসএমই লোনের ক্ষেত্রে খুবই কম পরিমাণ সুদ আরোপ করা হয়। সেক্ষেত্রে নারী যারা আছেন তারা বেশ সাফল্যতার সাথে এখানে যেটা সিলেট অঞ্চলে বিশেষ করে দিন দিন এই নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে যেই জিনিসটা তাদের একটি পজিটিভ দিকটা হচ্ছে কি নারী উদ্যোক্তাদের যারা ঋণ গ্রহণ করে থাকে তাদের পরিশোধের পার্সেন্টেজ খুবই ভালো এবং এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের এসএমই লোন দেওয়ার ক্ষেত্রে ব্যাংকরা বেশ আগ্রহী এবং তারা যারাই আবেদন করে থাকেন তাদেরকেই তারা যদি কাগজপত্র সব যদি ঠিক থাকে আর যদি সত্যিকার অর্থে যদি তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন নারীরা তাদেরকে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা রয়েছে, সরকারি একটি নির্দেশনা রয়েছেন। তারা অন্যান্য ঋণের ক্ষেত্রে যেমন বিভিন্ন কাগজপত্র বা বিভিন্ন জামানতের ক্ষেত্রে জটিলতা রয়েছে সেক্ষেত্রে এসএমই লোনের ক্ষেত্রে সেই জটিলতাটা নেই এবং এসএমই লোনের ক্ষেত্রে খুবই নমনীয় ব্যাংকগুলো এবং যারা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব সার্কুলার দেওয়া হয় যে নমনীয় অবস্থায় যেন ব্যাংকগুলো বিভিন্ন ব্যাংক যারা এই এসএমই লোন দিয়ে থাকেন তারা যেন এই লোন দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় এই কারণেই দিন দিন এই নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে এবং নারী উদ্যোক্তা বিশেষ করে মণিপুর হস্তশিল্প সহ বিভিন্ন যারা বুটিক বাটিক শিল্প বিভিন্ন আচার সামগ্রী তৈরি করে থাকে তারাও এগিয়ে আসছে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক যে কথাটি বলছেন যে নারী উদ্যোক্তারা বা এসএমই ঋণ নেওয়ার ক্ষেত্রে বুটিক বাটিকতে আগ্রহীদের সংখ্যা বাড়ছে এই থেকে একটু অন্য কোনো শিল্পের দিকে আগ্রহ দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা যায় মোটামুটি জমে উঠবেই বিকালের পর থেকে এবং চলবে আগামী 9 মার্চ পর্যন্ত এই মেলা এবং এই মেলার যারা এসেছেন যারা উদ্যোক্তারা এসেছেন তারা আশা করছেন তাদের পণ্য ভালোই বিক্রি হবে। ইমতিয়াজ, এ ছিল সিলেটের এসএমই মেলা থেকে সর্বশেষ। বাংলাদেশে গাড়ির ম্যানুফ্যাকচারিং এবং R&D করা না গেলে চাহিদা বাড়ার সাথে সাথে এর দামও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্দো বাংলা অটোমোটিভ শোতে অংশগ্রহণ করে একথা বলেন তারা। অটোমোটিভ শিল্পকে এগিয়ে নিতে দেশীয় উদ্যোক্তাদের সরকারি সহায়তার আহ্বান জানান তারা। প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তির সবশেষ মডেলের মোটরবাইক, 2 ও 3 হুইলার সহ বিভিন্ন যানবাহনের যন্ত্রপাতি দেখা যাবে। একই ছাদের নিচে পছন্দের বাইক ও যানবাহন সংশ্লিষ্ট সব পণ্য পেয়ে খুশি দর্শনার্থীরাও। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে আগামী সোমবার পর্যন্ত। ম্যানুফ্যাকচারিংয়ে গেলে গভর্নমেন্ট থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এবং এর জন্য প্রাইসগুলো আস্তে আস্তে কমে আসতেছে। ডে বাই ডে আরও ডেভেলপ হবে, বাংলাদেশে R&D হবে, বাংলাদেশে সব প্রোডাক্ট যখন সব ম্যানুফ্যাকচার হবে তখন প্রাইস আরও কমে যাবে। আমাদের দেশে এখানে আমাদের নিজেদের কোনো
গাড়ি এখানে প্রডিউস করা হয় না। সো এখানে আমাদের দেশের কোম্পানিগুলোকেই সুযোগ দেওয়া উচিত, যারা আমরা এখানে অ্যাসেম্বলিং প্ল্যান্ট বসাতে পারি। আমরা এখানে 12টা টাইপের পণ্য নিয়ে এসেছি, 12টা, এর মধ্যে 11টা কমার্শিয়াল ভেহিকেল আর একটা প্যাসেঞ্জার বাস নিয়ে এসেছি। আমাদের যদি সরকারিভাবে ভ্যাটটা কমানো যেত, যেটা 125% মেবি ভ্যাটটা এখন আছে, এই ভ্যাটটা যদি আরেকটু কমানো যেত তাহলে হয়তো আমরা আরেকটু ভালো মানের বাইক একটু কম দামে চালাইতে পারতাম। ম্যানুফ্যাকচারিং যদি লোকালি হয় একটা বেনিফিট তো পাবেই, আর এইটা ক্যারি ফরওয়ার্ড করবে হলো ক্রেতার ক্ষেত্রে। আলটিমেটলি যেটা হবে এটা হচ্ছে গিয়ে দে উইল গেট দ্য বাইক এট আ রিডিউসড অ্যান্ড অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। দর্শক, রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে 4 দিনব্যাপী ইন্দো বাংলা অটোমোটিভ শো। সেখানে রয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি। ইমতিয়াজ, ইন্দো বাংলা অটোমোটিভ শোর আজ তৃতীয় দিন চলছে। যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ছিল, এছাড়া 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল, তাই গত 2 দিনে নগরবাসীর উপস্থিতি কিছুটা কম থাকায় এই যে শো প্রদর্শনী গাড়ির, সেখানেও কিন্তু ক্রেতা সমাগম বা দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে আয়োজকরা জানিয়েছেন। তবে আজকে থেকে আবার কিন্তু নগর কর্মব্যস্ত হয়ে পড়েছে এবং অনেকেই কিন্তু আসছেন এখানে গাড়ি দেখতে। ভারত এবং বাংলাদেশের 50টির মতো অটোমোবাইল খাতের যে প্রতিষ্ঠান আছে, তারা এখানে বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে এসেছেন। মূলত নতুন গাড়িগুলো ক্রেতাদের কাছে পৌঁছানো এবং নতুন গাড়ির সম্পর্কে ক্রেতাদেরকে জানানোর পাশাপাশি বাজার সৃষ্টি করা কিন্তু এই অটোমোটিভ শোর একটি অন্যতম লক্ষ্য এবং দ্বিতীয়বারের মতো এই প্রদর্শনী বাংলাদেশে আয়োজন করা হয়েছে। এবং এখানে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মোটর বাইক এবং ভারী গাড়ি, যেগুলো বাণিজ্যিক বিভিন্ন পণ্য পরিবহনের কাজে ব্যবহার হয়, সেগুলো কিন্তু এই প্রদর্শনীতে রাখা হয়েছে। এছাড়া গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের আইটেমও কিন্তু এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মডেলের গাড়ি এখানে আছে এবং মধ্যবিত্ত ক্রেতাদের সামর্থ্যের কথা বিবেচনা করে কিন্তু 16 থেকে 23 লাখ টাকা মূল্যের গাড়ি এখানে রাখা হয়েছে। এবং আয়োজকরা এখানে ক্রেতাদের জন্য কিছু সুবিধা রেখেছেন, বিশেষ করে তাদেরকে ঋণের সুবিধা দেওয়া হচ্ছে এবং কিস্তিতে কেনার একটা সুযোগ রাখা হয়েছে। সুজুকি, হিরো, বাজাজ, উত্তরা মোটর থেকে এবং টিভিএস বিভিন্ন মডেলের গাড়ি এখানে আছে এবং তারা জানিয়েছেন ব্যক্তিগত গাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে। এছাড়া বাণিজ্যিক গাড়ি, ভারী গাড়ি, যেগুলো হচ্ছে বিভিন্ন আমাদের কৃষি কাজের যেমন ব্যবহার হয়, যে বিভিন্ন ধরনের ট্রাক্টর এবং কৃষি কাজে যে ধরনের, সেগুলো যেমন আছে। এছাড়া সিএনজি অটোরিকশা, মোটর সাইকেলের কিন্তু বেশ ভালো চাহিদা আছে। আপনারা জানেন যে নগরীতে যানজটের কারণে তরুণরা এখন মোটর সাইকেল ব্যবহারে বেশি ঝুঁকছে, তাই বিভিন্ন মডেলের মোটর সাইকেল 1,20,000 থেকে শুরু করে প্রায় 2 লাখ টাকা মূল্যের মোটর সাইকেল এখানে এনেছে। এবং এই মোটর সাইকেলগুলো কেনার ক্ষেত্রে ড্রাফেল ড্র এবং বিভিন্ন ধরনের অফারও কিন্তু আছে বলে জানিয়েছে। এবং তারা বলছেন যে আজকের যে 2 দিন, আজ এবং আগামীকাল হয়তো ক্রেতার সমাগম অনেক বাড়বে এবং তাদের বিক্রিও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্রেতা এখানে এসেছেন, তারা মোটর সাইকেলগুলো ঘুরে দেখছেন, দরদাম করছেন বা কী কী কোয়ালিটি আছে সেগুলো তারা দেখছেন। এবং এই প্রদর্শনী কিন্তু হাইব্রিড গাড়িও বেশি এসেছে। হাইব্রিড গাড়ি যেগুলো হচ্ছে জ্বালানি সাশ্রয়ী এবং প্রতি লিটারে 18 কিলোমিটার যায়, সেই ধরনের গাড়ি রয়েছে। এবং প্রাইভেট গাড়িগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে 7 সিটের গাড়ি, যে কোনো ফ্যামিলির মেম্বাররা যারা যেন একসাথে গাড়িতে করে ভ্রমণ করতে পারেন, এই ধরনের গাড়ি বেশ চাহিদা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। তো এখানে আমি একটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির সাথে কথা বলবো যে আসলে কেমন বিক্রি হচ্ছে বা মেলায় বা এই প্রদর্শনীতে তারা কেমন আশা করেছিলেন। একটু কি আমাদেরকে জানাবেন এই প্রদর্শনীতে আসলে কী কী ধরনের গাড়ি আপনারা নিয়ে এসেছেন? আমরা এই প্রজেক্টে গাড়ি নিয়ে আসছি, কয়েকটাই নিয়ে আসছি। প্যাসেঞ্জার কার নিয়ে আসছি, কমার্শিয়াল ভেহিকেল নিয়ে আসছি, 3 হুইলার, 2 হুইলার। আমাদের উত্তরা মোটরসের একই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই আমরা ডিসপ্লে করেছি। এবং ভেরি রিসেন্ট আমরা 2টা গাড়ি লঞ্চ করেছি প্যাসেঞ্জার কার, একটা হলো সিয়াজ আর একটা হচ্ছে আর্টিগা। বিক্রি এবং সারা কেমন? সিয়াজ এবং আর্টিগাতে বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। ভিজিটররা খুব বেশি ভিড় করতেছে এবং অলরেডি এ পর্যন্ত বেশ কয়েকটা বুকিংও আমরা দিতে পেরেছি এবং ভিজিটরদের ওপিনিয়নও এই গাড়ি সম্পর্কে বেশ পজিটিভ। কোনো অফার বা ছাড় আছে কিনা, কোনো বিশেষ সুবিধা?
অফার প্যাসেঞ্জার কারে তেমন অফার নাই, আমাদের ইন্টারেস্ট রেটটা একটু কমিয়ে রাখছি, যে এই অফারের মেলা চলমান অবস্থায় তাদেরকে কিছু সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করছি, তবে প্রাইজের ক্ষেত্রে সেম রাখা হয়েছে। তারা বলছেন যে ক্রেতারা যেন সহজে গাড়িগুলো কিনতে পারেন, সে কারণে এখানে তারা সুদের হার কিছুটা কম রেখেছে, বিশেষ করে যে ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো এখানে এসেছে ক্রেতাদের গাড়ি কেনা বা ঋণ সুবিধা দেওয়ার জন্য। তো বলা যায় যে এই সকাল নাগাদ এখন ক্রেতা সমাগম কিছু আছে এবং অনেকেই গাড়ি দেখতে আসছেন, কি কি মডেলের গাড়ি এখানে এসেছে এবং সেগুলো তাদের সাধ্যের মধ্যে আছে কিনা সেগুলো তারা দরদাম করে দেখছেন, এবং কি কি গুণগত মান আছে গাড়িগুলো, সেগুলো ব্যবহার উপযোগিতা কেমন সেগুলো তারা যাচাই বাছাই করে দেখছেন। তো আগামীকাল শেষ দিন এবং তারা আশা করছেন যে এই 2 দিনে তাদের যে প্রত্যাশা আরও অনেক বেশি দর্শনার্থী এখানে আসবেন এবং বিক্রিও তাদের যে টার্গেট সেটাও তারা পূরণ করতে পারবেন। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে বসুন্ধরা থেকে অটোমোটিভ শোর সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে 4 দিনব্যাপী অটোমোটিভ শো। সেখান থেকে সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজিরা শিউলি। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল রাজধানী একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজনে ওয়ার্ল্ড এনআরবি কনফারেন্স 2019-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, কৃষি, শ্রমশক্তি ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। তাই প্রবাসীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, বিশেষ গুরুত্ব দিয়ে প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বিডা। সেমিনারে এফবিসিসিআই সভাপতি বড় প্রকল্পগুলোর নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া শুধু পোশাক শিল্পের উপর নির্ভরতা কমিয়ে অন্য খাতগুলোতে রফতানি আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। সেমিনারে প্রবাসীদের কাজের স্বীকৃতি দেওয়ার দাবি, বৈধ পথে রেমিটেন্স পাঠানো, দক্ষ জনশক্তি গড়ে তোলার মতো বিষয়গুলো উঠে আসে। ফ্রি ফ্লোটিং যদি আপনি কারেন্সি করেন, আজকে ডলার কিন্তু 90-95 টাকার নিচে হবে না। এনআরবিরা বেনিফিটেড হয় এবং এক্সপোর্টকে যদি আলাদাভাবে এটা অ্যান্টি এক্সপোর্ট বায়াস সিস্টেম যাতে না থাকে সেটি আমরা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। Will create opportunity for the NRBs to engage. আমরা প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। তাদের সেবা দেওয়ার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে বিডা তাদের জন্য আলাদা সেল করেছে। From BIDA, as I told you, যে কোনো মূল্যে আমাদের পরিবেশ সংস্কৃতিকে ধ্বংস করে আমরা বিনিয়োগ চাই না। তাহলে কোন বিনিয়োগ চাই? সর্বোচ্চ চাই আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ। আমাদের যারা এনআরবি ভাই বোনেরা আছেন তাদের বিনিয়োগ আশা করব এবং অন্য যারা আসতে চায় তারাও এখানে আসবে। নারীদের জন্য সহজ শর্তে ঋণ এবং ব্যবসা বান্ধব নীতি করার দাবি করেছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ড। শনিবার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরে বাজেট উপলক্ষে 8 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। এ সময় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ব্যবসা সম্প্রসারণে সকল বিভাগীয় শহরে পরামর্শ কেন্দ্র গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। সেই সাথে পণ্য বাজারজাতকরণে দেশি বিদেশি বিভিন্ন মেলায় অংশগ্রহণে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রণোদনার দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে সারা দেশে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধায় প্লট বরাদ্দ চেয়েছেন নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনার গ্যারান্টার হিসেবে সবসময় বলা হয় যে স্বামী, ছেলে অথবা বাবা। কিন্তু একজন পুরুষ উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের গ্যারান্টার ওয়াইফ, মেয়ে কিংবা মাকে না হয় না। আমাদের এন্ড থেকে আমরা বলবো কমার্শিয়াল ব্যাংক যথাযথভাবে আমাদের পাশে নেই। পলিসি চেঞ্জ করতে হবে গ্যারান্টার ইস্যুতে, কোল্যাটারাল ইস্যুতে। থার্ড হচ্ছে অ্যামাউন্ট যেটা 25 লাখ সেটাকে আরো বাড়াতে হবে। সমাজের সচ্ছল ও সামর্থ্যবানদের নিম্নবিত্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রাজধানীর উত্তরা ক্লাবে রোটারি ক্লাবের আয়োজনে একটি অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। এ সময় তিনি বলেন, সুষম উন্নয়নের স্বার্থে শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, জরুরি সবার সমান অংশগ্রহণ। তাই সমাজের ধনীদের, গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসতে হবে। এ সময় রোটারি ক্লাব উত্তরার বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এ সময় রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সফল উদ্যোক্তাদের নিয়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিস বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগ। রাজধানী মিরপুরে বিইউবিটির কনফারেন্স হলে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। এ সময় তিনি নতুন উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান। সেমিনারে শিক্ষা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এ সেমিনারে। এক সপ্তাহ একদিন এসে আমরা যারা আমাদের বক্তব্য করতাম ওরা গ্রাম বাড়ি থেকে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা যারা অনেক ইয়াতে ছিল গুলিস্তানে ইয়াতে এখান থেকে আসছে যে আমরা বাসে আমাদের সাজা খালাম আমরা দেখবে যে আমি এখানে তখন আমরা 1 বা 2 তখন আমরা কি করলাম, নিজ নিজ কর্মক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাফল্যের স্বীকৃতি হিসেবে 4 জন নারী পেলেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2018। গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নারীদের এ সম্মাননা দেয় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রায় 1 যুগ ধরে প্রতি বছর এই পুরস্কার তুলে ধরেছে প্রতিষ্ঠানটি, যার পরিসর ভবিষ্যতে আরও বড় হবে বলেও অনুষ্ঠানে আশা প্রকাশ করেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক আনিকা চৌধুরী। এবছর সাংবাদিকতায় রোজি ফেরদৌস, সমাজ কল্যাণে তসলিমা ফেরদৌস, ব্যবসায় উদ্যোগে কোহিনুর ইয়াসমিন ও ক্রীড়াক্ষেত্রে সম্মাননা পেয়েছেন ক্রিকেটার সালমা খাতুন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। এক্ষেত্রে দূর করতে হবে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নিশ্চিত করতে হবে শক্তিশালী তথ্য ভাণ্ডার। গতকাল ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ ICSB আয়োজিত সেমিনারে এমন মত দেন আয়োজকরা। অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়নের, আন্তর্জাতিক লক্ষ্য পূরণে দক্ষতা নির্ভর কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় 2030 সালের মধ্যে সম্পূর্ণভাবে দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান ICSB। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের CCUতে ভর্তি, অহেতুক ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের। 12 এপ্রিলের মধ্যে হাতিঝিল থেকে সরছে না BGMA ভবন, মুচলেখা দিয়েও ভবন না সরানো আদালত অবমাননার শামিল বললেন আইনজীবী। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপ লাইন পরিবর্তনের সিদ্ধান্ত জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ময়মনসিংহের মুক্তাগাছার পতিত জমিতে বাণিজ্যিকভাবে মিশ্র ফলের বাগান, লাখ লাখ টাকা আয় করে দিন বদলেছে অনেকের। অমর 21 গ্রন্থমেলায় এবার 79 কোটি টাকার বেশি বই বিক্রি। চট্টগ্রামে প্রথমবারের মতো সম্মিলিত আয়োজনে বিক্রি হলো 13 কোটি টাকার। এই ছিল সময় বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।